আমাদের এখানে মির্জাফরের কোনো অভাব নেই। আমরা দেশকে ভালোবাসি, অনেকখানি মুখিয়ে ভালোবাসি, বাস্তবে আমরা কতখানি ভালোবাসি। আমাদের ধরেন আমার বলা উচিত না, তবুও বলি, আমাদের সুশীল সমাজ আছে না? আমাদের অনেক সুশীল সমাজ আছে। সামান্য কিছু টাকা পেলে দেশ কেন যা কিছু ইচ্ছে বেশি বলবে। তারা টাকা দিয়েছে, ইন্ডিয়া টাকা দিয়েছে আমাদের, কারণ কিছু টাকা, সেই টাকা দিয়ে আমি আমার জমির উপর দিয়ে রাস্তা করেছি। বাংলাদেশের গাড়ি সেখানে উঠতে পারবে না, তাদের গাড়ি চলবে, আর আমি সুদ সহ সকল টাকা ফেরত দেবো ইন্ডিয়াকে। তা আপনার বাড়ি, আপনার জমি, আপনি গাছ লাগাবেন, ফল খাবো আমি, আপনি ফল খেতে পারবেন না। আপনি সার দেবেন, পানি দেবেন, সবই করবেন। এই কাজ কিন্তু হাসিনা করেছে। আমার নেতা জনাব তারেক শমশের, তিনি সংস্কার নাম দিয়ে তিনি প্রথম কথা বলেছেন যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট। What is national government? Except fascist. All people will be involved in their system. মানে আমরা ন্যাশনাল গভর্নমেন্ট। Who somebody can contribute something. যে কন্ট্রিবিউট করতে পারে সেগুলো লোকে যত পার্টি আছে আমরা কর, সবাই মিলে আমরা আমরা দেশটা গড়ি না কেন? ইট ইজ আওয়ার কান্ট্রি, আমরা করি না কেন? দুই নম্বরে ছোট ছোট পার্টি আছে যারা জীবনে পার্লামেন্টে আসে না, পার্লামেন্টে বসে না, এমন লোক। আমি একটা পয়েন্ট আমার মনে পড়ছে, আমি লিখে রাখি, আমি আপনাকে কথাটা বলবো। তো এমন লোক এখন ধরেন 2% ভোট পেলে 3% অনুভূতি ঘেরে সে একটা সিট পেতে পারে, বা সে একটা সিট পাওয়ার চেষ্টা করবে। এইরকম কার্যক্রম করতেছে যাতে একটা আনস্টেবল গভর্নমেন্ট। আপনাকে বেলজিয়ামের উদাহরণ দিতে চাই। বেলজিয়ামে এইরকম অনুভূতি ঘেরে ভোটের কারণে 2 ভাগ হয়ে গেছে, নর্থ এবং সাউথ, এবং সেটা আর মিলছে না, এবং কোনোভাবেই মিলছে না, সকল কিছু আলাদা হয়ে গেছে। এখন শুধু ফ্ল্যাগটা হওয়ার বাকি। বেলজিয়াম প্র্যাকটিক্যালি একটা কান্ট্রিহীন একটা কান্ট্রি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে এই আনুপাতিক নির্বাচনটা। ইসরায়েলে 6টা 5টা 3টা ভোট পায়, 3টা আসন পায়, যে গ্রুপটা দিস মাইনরিটি গ্রুপ কন্ট্রোলস দ্য অ্যাকচুয়ালি মেজরিটি গ্রুপ। ফলে হয়েছে কি, ইসরায়েলে কিন্তু কখনো গভর্নমেন্ট হয় না, মানে মেজরিটি ফুল মেজরিটি পায় না গভর্নমেন্ট করার মতো, মাইনরিটি গ্রুপ দিয়ে করতে হয়। মাইনরিটি গ্রুপ এসে তখন বলে কি, আমাকে হোম মিনিস্ট্রি দেয়, আমাকে ফাইন্যান্স মিনিস্ট্রি দেয়, আমার এই অসুবিধা আছে, আমার এই সমস্যা আছে, আমি অমুকের সাথে এই কাজ করবো। যেমন ধরেন এইখানে একটা মাইনরিটি নিয়ে আমরা গভর্নমেন্ট করলাম, কথা কথা আমরা ধরেন একটা সিদ্ধান্ত নিলাম, কোনো একটা কথা, মানে বিএনপি একটা বড় দল, বা আমরা সিদ্ধান্ত নিলাম আমরা লার্জেস্ট পার্টি, আমরা এই গভর্নমেন্ট করলাম, সে কথা কথা। আমরা মাইনরিটি গ্রুপে এখন ধরেন আমি 130টা সিট পেলাম বা 140টা সিট পেলাম, বাট গভর্নমেন্ট হওয়ার মতন সিট না। আমি এখন গভর্নমেন্ট করার জন্য 151টার জন্য আমরা 11 জন সিট পাইছি, কারা তারা আবার খুঁজবো। তো 11 জন সিট পেয়েছি, ধরেন 11টা সিট পেল, 11টা সিট পাওয়ার পরে এখন তিনি আমাকে বলবেন যে ভাই আমাকে হোম মিনিস্ট্রি দেন, আমাকে ফাইন্যান্স মিনিস্ট্রি দেন, আমার কৃষি মন্ত্রণালয় দেন, আমার শিক্ষা মন্ত্রণালয় দেন, তাহলে আপনি এই করেন, নাহলে আপনি চায়নার সাথে সম্পর্ক করেন না, না আমি আমেরিকার সাথে সম্পর্ক করতে পারবেন না, আমরা তো ইন্ডিয়ার সাথে, কেন আমেরিকার সাথে সম্পর্ক করবেন? এরকম হাজার রকম হিন্ডেন্স ক্রিয়েট করবে, ফলে একটা গভর্নমেন্ট স্বাভাবিক কার্যক্রম করতে পারে। আপনি নেপালে এই পিআর সিস্টেমে গভর্নমেন্ট হওয়ার পরে 8 বছরে সরকার পরিবর্তন হচ্ছে মাত্র 9 বার, 8 বছরে। কাজে এই যে একটা আনস্টেবল গভর্নমেন্ট তৈরি করার একটা প্রক্রিয়া, 1 2 নম্বর হলো ধরুন পিআর পদ্ধতিতে আপনি একটা এলাকার নেত্রী, কোন একটা এলাকার, ধরেন কথার কথা যে আমি কুড়িগ্রামের নেত্রী, কি ধরেন আপনি চাটখিলের নেত্রী, আপনি সেখানে ভোট দিলেন, ধরেন কোন একটা মার্কায় ভোট দিলেন, কিন্তু আপনার দল ডিসাইড করলো যে আপনাকে ওখানে নেত্রী বানাবার কোনো দরকার নাই, তাদের এসে গুরুত্বপূর্ণ নেতা নেত্রী আছে, তাদের আপনি নমিনেট করেন। এখন আপনার চুয়াডাঙ্গায় বা আপনার দিনাজপুরে বা খুলনায় আপনাকে মানুষ ভোট দিল আপনার মার্কায়, কিন্তু দেখা গেল আপনি নেত্রী হলেন না, আপনি হলেন যে কক্সবাজারের এক লোকে, এই সেই দলের লোকেরা ডিসাইড করলো যে আমি কক্সবাজারের লোকটা বানাবো, আপনার রিপ্রেজেন্টেশন কে? সেখানে তার হলো না, আপনার লোকজন তো আপনাকে চাই নাই, মানে ওই লোককে চাই নাই, না ওই লোকের তো চাই নাই। আবার আপনার খুলনার সমস্যাটা কি করে কক্সবাজারের লোকটা বুঝবে, অথবা কি করে পার্বত্য চট্টগ্রামের লোকের সমস্যা আপনার সমস্যাটা বুঝবে? পার্বত্য চট্টগ্রামের একটা ধরনের ইম্পর্টেন্ট লোক আছে, তাকে দলে আনা দরকার, তাই সে কন্ট্রিবিউট করতে পারবে বেশি, আপনি পাইলেন। এটা একটা 2 নম্বর। 3 নম্বর হলো আনস্টেবল গভর্নমেন্ট হওয়ার সুযোগটা, অসুবিধাটা কথা। আনস্টেবল গভর্নমেন্ট হইলেই পানিটা ঘোলা হবে। পানিটা ঘোলা হইলেই আমাদের যারা শত্রু, মূলত আমাদের যারা ক্ষতি করতে চায়, আমাদের ধ্বংস করতে চায়, সেই লোকেরা এখানে ইনফিল্ট্রেট করা, ঢোকার সুযোগ পায়। সুযোগ পাইলে আমাদের কেউ লোক সাপোর্ট করে। আপনি জানেন যে আমাদের সিরাজউদ্দৌলা, মানে আপনি জানেন পলাশিয়া প্রান্তরে যে যুদ্ধ, সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভ সে নিজে জেনে শুনে কিন্তু যুদ্ধে আসছে, কারণ সিরাজউদ্দৌলার লোক বেশি, জনবল বেশি, আর্মি বেশি, সবকিছুই বেশি থাকার পরেও যুদ্ধে পরাজিত হয়েছে। কেন? কারণ জানে যে মীর জাফর আলী খান আর্মির চিফ হিসেবে তিনি তার সহযোগিতা করবেন না, সেই জেনে শুনেই কিন্তু উনি আসছেন। আমাদের এখানে মীর জাফরের কোনো অভাব নেই,
আমরা দেশকে ভালোবাসি, অনেকখানি মুখিয়ে ভালোবাসি, বাস্তবে আমরা কতখানি ভালোবাসি। আমাদের ধরেন আমার বলা উচিত না, তবুও বলি, আমাদের সুশীল সমাজ আছে না, আমাদের অনেক সুশীল সমাজ আছে। সামান্য কিছু টাকা পেলে দেশ কেন যা কিছু ইচ্ছে বিক্রি করবে। একটা কবিতা পড়েছিলাম অনেক আগে, মানে বেশ আগে একটা কবিতা পড়েছিলাম, কারণ বাজারে বুদ্ধি বিক্রি হয়, সব বুদ্ধি বিক্রি হয় কারণ বাজারে, সেই কবিতা। এবং শেষ পর্যন্ত এবং সবচেয়ে বেশি বুদ্ধি বিক্রি করে ওই সব লোকেরা, যেসব লোকেরা সহজে বুদ্ধি বিক্রি করে, এবং এবং সেই লোকেরা নিজের মানে উদম হইতেও, মানে উলঙ্গ হয়েও যদি বিক্রি করতে হয় তাতে কোনো আপত্তি নেই, সামান্য কিছু টাকা বুদ্ধি বিক্রি করে দিতে পারে। এই দেশটা আমরা, হ্যাঁ, এই অবস্থা আমরা বুদ্ধিজীবীদের। বড় অভাগা একটা দেশ। এই দেশটা যদি বাঁচাতে হয়, আমি বিনয়ের সাথে, আমি আমার এই বক্তব্য যদি সকল দলের লোকেরা শুনে, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, দয়া করে দেশটা আর ধ্বংস করতে হবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যা জানি, যে প্রক্রিয়া যখন চলে আসে, আচ্ছা ধরুন পিয়ার পদ্ধতি, গণতন্ত্র ডেমোক্রেসিটা এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি গণতান্ত্রিক না, আমি আপনার উপরে তেড়ে আসলাম, আপনি আমার উপরে তেড়ে আসলেন, এটা তো গণতান্ত্রিক পদ্ধতি না। আপনার কথা আমি সহমত নাও হইতে পারি, কিন্তু আমি তো রেসপেক্ট করবো আপনাকে, আমার কথা আপনি সহমত না হতে পারেন, রেসপেক্ট করবো। গণতন্ত্র তৈরি হয়েছে আপনি যেখানে ব্রিটেনে বসে আসেন সেখানে, সেখানে গণতন্ত্র তৈরি হওয়ার পরে তারা তো অনেক ট্রায়াল এন্ড এরর দিয়ে এখানে আসছে, অনেক প্র্যাকটিস করছে, অনেক যুদ্ধ করছে, অনেক হিসেব নিকেশ করছে, তাদের একটা ম্যাগনা কার্টা তৈরি হয়েছে, সেই ম্যাগনা কার্টার ভিত্তিতে তারা আস্তে আস্তে এগিয়েছে। আচ্ছা, সেখানে যদি পিয়ার পদ্ধতি ভালো হতো, তারা করলো না। আমেরিকায় গণতন্ত্রের প্র্যাকটিস হয়, প্রেসিডেন্ট পদে দাঁড়ায় বা অন্যান্য সিনেটর পদে দাঁড়ায়, সেইখানে যদি ভালো হতো তাহলে তারা পিয়ার পদ্ধতি নিচ্ছে না। কেন ইন্ডিয়া, তারা নিজেরা ক্লেম করে দে আর দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইয়েস দে আর দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক, এবং দে আর লার্জেস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজিং পিপল অফ দ্য ইন দ্য ওয়ার্ল্ড। Why they are not adopting this peer system in their country? Why they are introducing? They are trying to interpret these things to us. কাজে এটা এই সিস্টেমে কোথায় ওয়ার্ক করে, এবং এই সিস্টেম আমাদের কাছে এখন বেনিফিটটা কি? বেনিফিটটা আপনার প্রথমত আমার পাশের দেশে বা আমার শক্তিগুলোর ডিমান্ড কি, আমাদের এখানে কি ডেমোক্রেটিক প্র্যাকটিস না, এটার উপর ডিমান্ড, তাদের চাহিদাগুলো, যে কারণে শেখ হাসিনা 18 নির্বাচন করতে পেরেছে, যে কারণে হাসিনা 24 নির্বাচন করছে, দামি নির্বাচন, যে কারণে রাতে নির্বাচন করছে, যে কারণে হাসিনা 14 নির্বাচন করছে। অর্থাৎ হাসিনাকে এইসব নির্বাচন করিয়ে ডেমোক্রেসি শেষ করেছে। আর ডেমোক্রেসি শেষ করার পিছনে যে কাজটা করেছে, আমাদের তিনটে জিনিসে তারা হাত দিচ্ছে। একটা হলো ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসিতে হাত দিতে গিয়ে ডেমোক্রেটিক সকল স্তম্ভ নষ্ট করেছে, সকল স্তম্ভ নষ্ট করেছে। এক, দুই নম্বর হলো, এবং স্তম্ভ নষ্ট শুধু করে নাই, দেখছে বিএনপি যে লার্জেস্ট পার্টি, এবং 17 বছর ধরে বিএনপি রাস্তা আন্দোলন করে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং তারেক সাহেব সেই যোগ্য নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের সকল মানুষ বিএনপি শুধু ঐক্যবদ্ধ হয় না, ফ্লারিশ করেছে চূড়ান্তভাবে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিএনপি ঢুকিয়ে দিয়েছে। সেই ডেমোক্রেটিক এই বিএনপি যাতে সামনে আগাতে না পারে, কোনোভাবে কথা না বলতে পারে, দাঁড়াতে না পারে, তার জন্য গুম এবং খুনের ব্যবস্থা করছে। এই দেশে গুম খুন এটা ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবে সরকার প্রধানের তরফ থেকে এটা করা হয়েছে। এটা তো এখন ডকুমেন্টারি আপনি দেখেন, আজকে জুলাই মাস আপনি দেখবেন, আপনি জুলাই মাসে বিভিন্ন ডকুমেন্টারি বেরোচ্ছে, তারা কি করেছে, হাসিনা কি নির্দেশ করেছে, কি কথা বলেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে। আমি পরশু দিন একটা ডকুমেন্টারিতে আমাদের নেতা যখন করেছেন যে 1 জুলাইতে তিনি সব দলকে দাওয়াত করেছেন, এবং সেখানে একটা ডকুমেন্টারি হেলিকপ্টার থেকে গুলি করেছে, যা দেখতেছি একটা বাচ্চা মারা গেছে। এই ডেমোক্রেসিটা ধ্বংস করার কারণ উদ্দেশ্যে মূলত বিএনপি কে রিপ্লেস করেছে। এই দেশে তো এই ধরনের এনসিপি ধরনের একটা পার্টি, এনসিপি পার্টি তো ছিলই না। কেন পার্টি তৈরি হয়েছে? আমরা আন্দোলন করে 17 বছরে শেখ হাসিনা যে স্বৈরাচার সেটা প্রমাণ করেছে, শেখ হাসিনা যে মানবতাবিরোধী একটা মানুষ সেটা প্রমাণ করেছি আমরাই, বিএনপি প্রমাণ করেছে। কাজে 17 বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলা দিয়েছে, 1 কোটির মতন নেতাকর্মী জেল খেটেছে। কিন্তু এখন ওরা তো বলবে যে বিএনপি তো নামাতে পারেনি, যেমন 28 অক্টোবর আপনারা তো চলে গেলেন মাঠ থেকে, তারপরে আপনাদের 50,000-এরও বেশি নেতাকর্মী আটক হয়ে গেল। আপনাকে একটা কথা বলি, আপনি অল্প বলছেন এটি আমি বুঝছি, বিএনপি নামাবার কোনো দরকার। আপনি তো মহিলা মানুষ, আপনি নিশ্চয়ই বাসায় রান্না বান্না করেন নাকি করেন না? হ্যাঁ, অবশ্যই করি, করতে হয়। পানি গরম দেওয়ার সাথে সাথে বাষ্প হয়। আপনি পানি বসাইলেন চুলার উপরে একটা পাত্রতে পটে দিয়ে, সাথে সাথে কি বাষ্প হবে? বাষ্প হইতে হইলে 1 ঘন্টা পানিকে জাল দিতে, এই 1 ঘন্টা আমরা জাল দিছি, বাষ্প হওয়ার পরে মনে করছে সব তারা করে, বাষ্পটা আমরা এই কাজটা করেছি। এবং 2 নম্বর হলো বিএনপি
এই 17 বছর আন্দোলন করে এই তারেক রহমান সাহেব তিনি আমাদের কাছে বলেছেন, এবং আমরা তো রেগুলার উই আর ইনভলভ ইন ইট। আমরা মনে করেন ফিজিক্যালি আই ওয়াজ অলসো মানে ডিস্টার্ব, আই ওয়াজ অলসো টর্চার্ড। আপনি ফ্র্যাঙ্কলি একটু বললাম, এটা বেশি আর বলতে চাই না, আই ওয়াজ অলসো টর্চার্ড মাইসেলফ। তো ওনার সাথে তো কথা প্রতিদিনই কম বেশি আমাদের কথা হতো। উনি কি করেছেন যে বিএনপি আমাদের ছাত্ররা যেহেতু সামনে গিয়ে আসছে ওই কোটা বিরোধী আন্দোলন, সেখানে তারেক সাহেবের নেতৃত্বে এই যে আজকে একটু আগে দেখবেন এখন প্রথম নিউজ 24 একটা ডকুমেন্টারি করেছে, সেখানে ছাত্ররা নিজেরা বলেছে তারেক সাহেবের নেতৃত্বে মানে আমরা এই কার্যক্রম করেছি। তারেক সাহেবকে বলেছে দাবি হাসিনার পদত্যাগ, এটা তো তারেক সাহেব বলেছে। আমাদের বিএনপির লোকজন না নামলে সেই সময় লোকজন আসলো কোথা থেকে? এই যা ছাত্ররা নামছে, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ছেলে, আমাদের মেয়ে, এরাই তো রাস্তায় নামছে। তা আমরা সেই কাজটা করেছি, এবং তারা কিছু কাজ করে যদি মনে করে তারা সব কাজ করে ফেলছে, সেটা তো অন্যায় হচ্ছে, সেটা তো সঠিক। বাষ্প পানি বানাতে হলে আমাকে 1 ঘন্টা পানি জাল দিচ্ছে, সেই 1 ঘন্টার ওরা তো বলছে যে আজকেও মাহফুজ আলম লিখেছে মেডিকোলাস ডিজাইনের কথা এবং বর্ণনা দিয়েছে যে জুনের 3রা জুন থেকে 18ই জুলাই পর্যন্ত তাদের ডিজাইন অনুযায়ী সবকিছু হয়েছে। তারপরে 19শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার। যাই হোক, আমি বলি ওটা যদি শুধু ছাত্র বলতে তাহলে ঠিক ছিল। ছাত্র জনতা বললি আমরা থাকি, আমিও জনতার মধ্যে, আমি ছাত্র জনতা বললাম আমরা সবাই, আমি নামছি। ধরেন আমি একজন সাধারণ মানুষ, আমি যে বিল্ডিংটা থাকি এই বিল্ডিং এর সবাইকে নিয়ে আমি গেছি রাস্তায়, সবাইকে নিয়ে। এই বিল্ডিং এ কেউ বাসায় ছিল না। সেই লোকরা বিএনপি অনেকেই করে না, অনেকে আবার আওয়ামী লীগের মানে নীরব সমর্থক, ওইরকম স্ট্রং সমর্থক না। এই সব মিলিয়ে সবাই আমরা রাস্তা নিয়েছি। ফলে হয়েছে কি, এরা ডেমোক্রেসিটা নষ্ট করার কৌশল হিসেবে এই কার্যক্রম করছে, এবং তারা চায় যে ডেমোক্রেসি নষ্ট। একই সাথে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব নষ্ট হতে শুরু করেছিল। আমাদের স্বাধীনতা, আমরা তো বাংলাদেশকে ইন্ডিয়ার রাডার থেকে বেরোতে দেবে না। ইট ইজ দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য আর্মি চিফ অফ ইন্ডিয়া অ্যাজ আ বিপিন রাওয়াত। হি হ্যাজ সেড ইট, ইট ইজ ইন দ্য রেকর্ড। মেনি থিংস, মানে অনেক কথা তারা বলেছে, অনেক রেটরিক তাদের আছে, অনেক রেটরিক। তো এইসব রেটরিক করে আমাদের মূলত 3টা জিনিসকে পুঞ্জীভূত করার জন্য, কবজা করার জন্য তারা এই ডেলিভারেটলি এইসব কাজগুলো করেছে। এবং হাসিনাকে দিয়ে একটা মানে এটা একটা সরকার বসিয়ে তাকে দিয়ে তার মাধ্যমে বিএনপিকে অত্যাচার করে, বিএনপিকে নির্যাতন, জুলুম, জেল, মামলা, হলিয়া, নানান তাল করে বিএনপি ছেলেরা পাড়ি টালিয়ে নানান তাল করে, অর্থাৎ বিএনপিকে দুর্বল করে তারা চেয়েছে যে বাংলাদেশকে কুঠু করতে। আমরা চিটাগং পোর্ট দিয়ে দিয়েছিলাম, অলমোস্ট আমরা চালনা পোর্ট দিয়ে দিয়েছিলাম, সেখানে রেল লাইন কাজ শুরু হয়েছিল। কাজে আমরা আমাদের হাতে কিছু থাকবে না। ধরুন রাস্তা, তারা টাকা দিয়েছে, ইন্ডিয়া টাকা দিয়েছে আমাদের কিছু টাকা, সেই টাকা দিয়ে আমি আমার জমির উপর দিয়ে রাস্তা করেছি। বাংলাদেশের গাড়ি সেখানে উঠতে পারবে না, তাদের গাড়ি চলবে, আর আমি সুদ সহ সকল টাকা ফেরত দেবো ইন্ডিয়াকে। তা আপনার বাড়ি, আপনার জমি, আপনি গাছ লাগাবেন, ফল খাবো আমি, আপনি ফল খেতে পারবেন না। আপনি সার দেবেন, পানি দেবেন, সবই করবেন। এই কাজ কিন্তু হাসিনা করেছে। আপনি বুঝতে পারেন যে আপনি টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে রাস্তা বানাবো আমার বাড়ির উপর দিয়ে, সেই রাস্তায় আপনার গাড়ি চলবে, আমার গাড়ি চলতে পারবে না, আবার আপনাকে আমি সুদ সহ টাকা ফেরত দেবো। দ্যাট হ্যাজ বিন ডান বাই শেখ হাসিনা হাসিনা। সো এইসব কার্যক্রম করে শেখ হাসিনা তো মানে ভারতের সাথে একটা সম্পর্ক ছিল, ভারতকে যা দেওয়া দিয়েছে, কিন্তু এখন তো শোনা যায় যে এই সরকারটা এসেছে যুক্তরাষ্ট্রের পরামর্শে, এবং এখানেও করিডোরের ব্যাপারে, চ্যানেলের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। যদি অনেক কথা বলতে পারি, আমাদের সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের একটা মানবিক করিডোর দেওয়ার একটা ব্যবস্থা করেছিলাম, আমাদের ডক্টর খলিল এসেছেন, উনি এসে এই ব্যাপারটা সিরিয়াসলি নিলেন, কেমন কেমন করে কথা বলেন, আমরা একটা মানবিক করবো। সেটা ফাইনালি হয় না, উনি পরে অস্বীকার করেছেন যে আমরা করবো না, আমরা করছি না, বা এরকম কোনো আলোচনাই হয় না। বাট প্রথম থেকে উনি যে শক্তভাবে কথা বলছেন, আমরা এই ব্যাপারে সচেতন, এদেশের মানুষ আমরা সচেতন। এই জন্য আমাদের চিটাগং পোর্ট দেওয়া শুরু হয়েছিল, আমরা বিদেশিদের চিটাগং পোর্ট দেবো। আমরা দেবো কেন বিদেশিদের? আমাদের মানুষ বেকার, 18 কোটি মানুষ কাজ পায় না মানুষেরা, আমরা পোর্টটা আরেকজন হ্যান্ডেল করতে দেবো কেন? লেট আস গেট দ্য ট্রেনিং ফ্রম দেম, তাদের কাছে ট্রেনিং নিয়ে আমরাই হ্যান্ডেল করবো। আর আমরা মানবিক করিডোর মায়ানমারকে দিব কেন? আমাদের এখনই প্রফেসর ইউনূস কয়েকদিন আগে বলেছেন, তিনি বলেছেন যে নেক্সট ঈদ গিয়ে তারা করবে বাড়িতে, রোহিঙ্গা তো সেই ঈদ বাড়িতে করতে পারেনি, যেমন একজন রোহিঙ্গা যায় না এখন পর্যন্ত। এবং আমরা জাতিসংঘের প্রধান আসলেন, গুতেরেস আসলেন, এই যে কথাগুলো বলি, কিন্তু আমাদের কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে বুঝতে হবে ইট ইজ আওয়ার কান্ট্রি। আমাদের পরবর্তী জেনারেশন, আই এম নট দ্য লাস্ট ম্যান, সামবডি উইল কাম, দ্য নেক্সট জেনারেশন উইল বি কামিং। দ্য নেক্সট জেনারেশনের কাছে আমরা একটা পরাধীন দিয়ে দেবো না একটা স্বাধীন দিয়ে দেবো। আমাদের নেতা সেখানে যথার্থই হচ্ছে। যারা আজকে পিয়ার চায়, আমি বিনয়ের সাথে তাদের শোনার জন্য বলছি আমার কথা। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি সংস্কার নাম দিয়ে তিনি প্রথম কথা বলেছেন যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট। হোয়াট ইজ ন্যাশনাল গভর্নমেন্ট? এক্সেপ্ট ফ্যাসিস্ট, অল পিপল উইল বি ইনভলভড ইন দ্যাট।
সিস্টেম, মানে আমরা ন্যাশনাল গভর্নমেন্ট হু সামবডি ক্যান কন্ট্রিবিউট, যে কন্ট্রিবিউট করতে পারে সেগুলোকে যত পার্টি আছে আপনার করেন, সবাই মিলে আমরা আমরা দেশটা গড়ি না কেন, ইট ইজ আওয়ার কান্ট্রি, আমরা করি না কেন। আজকে ধরেন আমি সমালোচনা করতে চাই না, ওই কথা আমি বলতেও চাই না, আমরা সবাই মিলে যদি এই এর চেয়ে বড় বড় কল, এর চেয়ে বড় বক্তব্য কি থাকতে পারে বাংলাদেশে? আজ পর্যন্ত কেউ বলে না যে উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। আমাদের বিএনপি এমন অপরচুনিটি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে আমরা একটা নিরঙ্কুশ গভর্নমেন্ট করতে পারি। তারপরেও তার হিসেবে তার জেস্টার দিয়ে তার তার ম্যাগনানিমিটি দিয়ে তিনি বলেছেন যে আমরা একটা গভর্নমেন্ট করবো, সেটা ন্যাশনাল গভর্নমেন্ট। Those parties who are really can contribute something for building up the nation, they will participate. Everybody participate. আবার তিনি বলেছেন যে এই সংস্কার নামে, আমরা সংস্কারের কথা বলি, সংস্কারের কথা আমরা দেখেন জিয়াউর রহমান সাহেব 19 দফা করেছেন, আবার বেগম খালেদা রূপকল্প করেছেন তিনি, আমাদের নেতা তারেক সাহেব 31 দফা করেছেন, এবং উনি পরে আবার বলেছেন ইটস নট দ্য লাস্ট, আরো যদি কিছু থাকে তাহলে আমরা করবো। তার তিনি বেসিক মৌলিক বিষয়ের দিকে কতগুলো কথা বলেছেন। তিনি পার্লামেন্টে ধরেন আপনার আপার হাউস করবেন, এর মৌলিক কথা বলেছেন, এবং একজন 10 বছরের বেশি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না তিনি বলেছেন। আচ্ছা 2 টার্ম অর্থ হলো, আবার কেউ কেউ তখন প্রশ্ন করছে আচ্ছা 2 টার্ম প্রধানমন্ত্রী হলেন, মাঝখানে একবার গ্যাপ দিয়ে আবার তারেক সাহেব যদি প্রধানমন্ত্রী আবার হবে, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে 10 বছর হলেই ভালো, ওকে ভাই। আমাদের নেতা এই পরিমাণ ম্যাগনানিমি শো করছে, ইয়েস উই আর গোয়িং টু অ্যাকসেপ্ট দিস 10 years and he has done it, he has accepted it। এটা থেকে বোঝা যায় একটা মানুষের মেন্টালিটি, এটা থেকেই বোঝা যায় ন্যাশনাল গভর্নমেন্ট করার মেন্টালিটি, এটা থেকেই বোঝা যায় আমি আপার হাউস করতে পারছি কেন। এবং উনি তার বক্তৃতায় বলেছেন, আপনার শুনছি শুনতে পারেন, উনি বলেছেন এই দেশে অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে যারা অনেক জ্ঞান রাখেন, যারা সমাজে অনেক কন্ট্রিবিউট করতে পারে, সেই সব মানুষকে আমরা ইনক্লুড করতে পারি না, সেই সব মানুষ নির্বাচনে আসতে চায় না, সেই সব মানুষ পলিটিক্স করতে চায় না, আমরা তাদেরই ইনভলভ করবো আপার হাউসের জন্য, এবং দে উইল পার্টিসিপেট ফর দ্য নেশন, এবং দে উইল কন্ট্রিবিউট টু বিল্ড আপ দ্য নেশন। এই কথা বলেছেন। বাংলাদেশের কথা কে বলেছেন? তৃতীয় বিশ্বে কোন নেতা আজ পর্যন্ত শুনেছে নাকি যে 10 বছরের পরে আর থাকবো না প্রধানমন্ত্রী? আমৃত্যু, সে করিম নিজে ঘোষণা করেছেন আমৃত্যু থাকবে, হাসিনা তো আমৃত্যু থাকার চেষ্টা করছে।